হ্যালো এইচএসসি 26, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। ক্লাসের শুরুতেই তোমাদেরকে একটা দারুণ বিষয় জানিয়ে দিচ্ছি। আমাদের যেই ক্লাসটা করে ঠিক আমার কাছ থেকেই ইতিহাসের যেই ক্লাসগুলো করে বোর্ড পরীক্ষায় আমার স্টুডেন্টরা সবাই একদম হুবহু কমন পেয়েছিল। সেই ক্লাসটা নিয়ে কিন্তু আমরা আবার চলে এসেছি। আজকের এই ক্লাসে ভাইয়া কিন্তু তোমাদেরকে ইতিহাসে বোর্ড পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন আসতে পারে, কোন কোন জায়গা থেকে তোমাদের কমন আসতে পারে, বিগত বছরগুলোতে কোন প্রশ্নগুলো বারবার এসেছে, এই সব কিছু নিয়ে আজকের ক্লাসে তোমাদের সাথে কথা বলবো। ক্লাসের শুরুতেই আমাকে একটু জানিয়ে দাও তোমরা সবাই একদম ক্লিয়ারলি ভাইয়াকে শুনতে পারছো কিনা, দেখতে পারছো কিনা, এবং হ্যাঁ, ভাইয়ার পেছনে তোমাদের জন্য বানানো সুন্দর স্লাইডটি তোমরা সবাই একদম ক্লিয়ারলি দেখতে পারছো কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমাকে সবাই একটু এক্ষুনি জানিয়ে দাও অল ক্লিয়ার। সবাই একটু কমেন্টে এক্ষুনি ভাইকে জানিয়ে দাও ভাইয়া অল ক্লিয়ার। আচ্ছা, আমি একটু দেখি আমাদের সাথে কে কে আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যেই আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে ইসরাত জাহান, আমাদের সাথে যুক্ত হয়েছে জিসান আহমেদ, আমাদের সাথে যুক্ত হয়েছে সরকার, আমাদের সাথে যুক্ত হয়েছে তহমিনা আক্তার, আমাদের সাথে যুক্ত হয়েছে ফাহাদ। এছাড়াও আমাদের সাথে কিন্তু ইতোমধ্যেই যুক্ত হয়ে গিয়েছে জুই আছে আমাদের সাথে, হাফিজুর রহমান আছে আমাদের সাথে জাবিন আছে আমাদের সাথে, ফাহিম আছে। ফাহিম আমাকে সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ফাহিম, কেমন আছো? তোদের প্রস্তুতি কেমন ভাইকে এক্ষুনি জানিয়ে দাও। আচ্ছা, হিস্ট্রিতে তোমাদের কার কি অবস্থা ভাইকে এক্ষুনি একটু জানিয়ে দাও। আচ্ছা, ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে নাবিল হোসেন যুক্ত হয়েছে, আমাদের সাথে আছে রুবিয়া আক্তার, আমাকে জানিয়েছে ভাইয়া অল ক্লিয়ার, কোনো সমস্যা নাই। ইমতিয়াজ আমাকে বলেছে হ্যাঁ ভাইয়া অল ক্লিয়ার। আমাদের সাথে মোসাদ্দেক আছে, আমাদের সাথে নাদিয়া আছে, ভাইকে বলেছে ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, আমি সব সময় সবার কাছ থেকে একটা কমন কোশ্চেন পাই যে ভাইয়া ইতিহাসে এ প্লাস পাওয়া অনেক কঠিন। হ্যাঁ, ইতিহাসে যেহেতু অনেক লেখা, অনেক ইনফরমেশন তোমাকে একসাথে মনে রাখতে হয়, তাই তোমাদের কাছে একটু কঠিন মনে হতেই পারে। কিন্তু বিশ্বাস করো, তোমরা যদি স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ো, যদি তোমরা ভাইয়ার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, আমরা গতবার যারা আমাদের স্টুডেন্ট ছিল তারা সবাই কিন্তু শুরুতে তোমাদের মতো ইতিহাস নিয়ে ভয় পাইতো, কিন্তু দেখা গেল বোর্ড পরীক্ষায় সবাই কিন্তু একদম ফাটায়া রেজাল্ট করছে। বুঝতে পারছো? অর্থাৎ সবাই কিন্তু পরীক্ষায় একদম হুবহু কমন পেয়েছে এবং সবাই এ প্লাস পাইছে। একদম বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আমাদের এ প্লাস পেয়েছে। সো যেমন আব্দুল আজিজ বলছে ভাইয়া ইতিহাস একেবারে পারি না। আব্দুল আজিজ, আমি তোমাকে অ্যাসিওর করছি তুমি শুধু ভাইয়ার ক্লাসগুলো করো, যদি ভালো না লাগে তখন আমাকে বইলো, যদি ইতিহাস না পড়ো তখন আমাকে বইলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো আছে জুনিয়র ঋতু, আমাদের সাথে আছে সাবিহা, আমাকে সালাম জানিয়েছে। আমাদের সাথে আরো আছে নিহা, আমাদের সাথে আছে ইসরাত, তারপরে আমাদের সাথে আছে এমডি হুমায়ুন, আমাদের সাথে আছে বিরাজ, আমাদের সাথে আছে সাইদ, আরো অনেকে কিন্তু আমাদের সাথে ইতোমধ্যেই যুক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, আর আজকে আমি তোমাদের সাথে আছি তোমাদের সবার প্রিয় হাসিব ভাইয়া। আমি তোমাদেরকে তোমাদের এসএপির এই জার্নিতে তোমাদের ইতিহাসের ক্লাস নিয়ে থাকবো। ইতিহাসকে কত সহজভাবে পড়ানো যায়, এই ইতিহাসকে একদম ভেঙে চুরে শরবত বানায় খাওয়ানোটাই হচ্ছে আমার দায়িত্ব। ইতিহাসের সবগুলো সাল কিভাবে খুব সহজে মনে রাখা যায়, ইতিহাসের সবগুলো ইভেন্ট কিভাবে আরো সহজে মনে রাখা যায়, এই সবগুলো নিয়েই তোমাদের সাথে থাকছি আমি হাসিব বিন হাসান। আচ্ছা ওকে ফাইন। আর আমি পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে আর 10 মিনিট স্কুলে বা বিভিন্ন সময়। আমার প্রায় তোমাদের সাথে 5 বছর ধরে ভাইয়া এই পড়াশোনার সাথেই কিন্তু আছি। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা ক্লাসটা এক্ষুনি শুরু করে দিব। ক্লাসের শুরুতেই একটা কাজ করি, চলো। কাজটা কি ভাইয়া? এই যে দেখো আমরা যে পড়াশোনা করছি, একা একা পড়াশোনা করলে কি হবে?
বন্ধুদেরকে ডেকে আনতে হবে না? হবে তো, তাই না? তাই একটা কাজ করো, আমরা একা একা এ প্লাস পাইতে চাই না, আমরা একা একা ভালো রেজাল্ট করতে চাই না, আমরা সবাই মিলে ভালো একটা রেজাল্ট করতে চাই, তাই না? সো তোমরা যেটা করো, এক্ষুনি তোমরা সবাই এই ক্লাসটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আর যদি ক্লাসটা শেয়ার করা হয়ে থাকে তাহলে ভাইয়াকে লিখে দাও ডান। আমি দেখতে চাই যে তোমরা কে আমি দেখতে চাই যে তোমরা কে ক্লাসটা শেয়ার করেছো। ক্লাসটা শেয়ার করে এক্ষুনি ডান লিখে দাও। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে চলো আমরা আর দেরি না করে ক্লাসটা শুরু করে দেই। তবে একটা ব্যাপার কি জানো, এই ক্লাসটা নর্মাল একটা ক্লাস কেমন হয়, যে টিচার শুধু পড়ায় আর স্টুডেন্ট শুধু পড়তেই থাকে, তাই না? কিন্তু আমাদের এই ক্লাসগুলো কেমন হবে? আমাদের এই ক্লাসগুলো আমরা বলবো, তোমরা বলবা, আমরা সবাই মিলে একটা ইন্টারেক্টিভ ক্লাস করব, তাই না? ওকে, ঠিক আছে, চলো তাহলে আর দেরি না করে আমরা একটা ইন্টারেক্টিভ ক্লাস এক্ষুনি শুরু করে দেই। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেন, সবাই একটু ঝটপট করে ভাইয়ার সাথে উত্তরগুলো দিবা, সবাই একটু আমার সাথে থাকবা, উত্তরগুলো দিবা। আচ্ছা, আমি দেখি কে শেয়ার করেছে। সায়েদ জুয়েল বলেছে ভাইয়ার ডান। ওকে, তারপরে আমাদের সাথে আছে শাহিন আক্তার, সে ক্লাসটা শেয়ার করেছে। হিয়া ক্লাসটা শেয়ার করেছে। আব্দুল আজিজ সে ক্লাসটা শেয়ার করেছে। ইসরাত জাহান ক্লাস শেয়ার করেছে। তারপরে হচ্ছে ওমর শাহ ক্লাসটা শেয়ার করেছে। রেজাউল শেয়ার করেছে। রেজাউল শেয়ার করে বলছে যে ভাইয়া আমি ক্লাসটা আমার জন্যই শেয়ার করেছি, কারণ আমি যেন ক্লাসটা আবারও দেখতে পারি। ওকে, ফাইন। তাহলে তোমাদের জন্য কিন্তু সেম অ্যাডভাইস, তোমরা যদি এই ক্লাসটা আবার দেখতে চাও, যদি ভুলে যাও যে কোনটা জানি ভাইয়া পড়াইছিল, হ্যাঁ, এটা যে ভুলে তো আমরা যাই, তাই না? সেটা জানার জন্য আবার ক্লাসটা একটু রিভাইজ করার জন্য হইলেও কিন্তু তোমরা এই ক্লাসটাকে শেয়ার করে দিতে পারো। আর ক্লাসটা শেয়ার করলেই আমাকে একটু ডান বলে দেবা। যেমন আমি দেখতে পাচ্ছি অদিতি এই মুহূর্তে ডান বলেছে। সো তোমরা চাইলে কিন্তু সবাই ডান বলে দিতে পারো। ওকে, ঠিক আছে, চলো আমরা একটু এই প্রশ্নগুলো সলভ করে ফেলি। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নটা কি ভাইয়া দেখো তো, ইতিহাস শব্দটির সন্ধি বিচ্ছেদ কি, তাই না? আচ্ছা, খুবই কমন কোশ্চেন কিন্তু, কারণ দেখো যে ইতিহাস নিয়ে পড়বো, সেই ইতিহাস শব্দের যদি ইতিহাসটাই না জানি, মানে ইতিহাস শব্দের ইতিহাসই যদি না জানি, তাহলে কেমনে হবে, তাই না? আচ্ছা, সো চলো আর দেরি না করে আমরা একটু জেনে নেই। তোমরা একটু ঝটপট করে আমাকে উত্তর দিয়ে দাও তো, কে আছো উত্তর দিয়ে দাও। যেমন তয়া অলরেডি উত্তর দিয়েছে, রেজাউল উত্তর দিয়েছে, তারপরে হচ্ছে ইসহান উত্তর দিয়েছে, তারপর ফাহাদ কিন্তু ইতিমধ্যেই উত্তর দিয়েছে, তামান্না উত্তর দিয়েছে। ওকে, ফাইন। তারপর সামিয়া উত্তর দিয়েছে। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে চলো আমরা একটু দেখি যে তোমাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা। আমি দেখতে পাচ্ছি সামিউল উত্তর দিয়েছে, ফারুক উত্তর দিয়েছে, সবাই একদম সঠিক উত্তর দিয়েছে, সঠিক উত্তরের বন্যা বয়ে যাচ্ছে। আচ্ছা, চলো দেখি কার উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা, হাবিবা তুমি যে উত্তরটা দিয়েছো ভুল হয়েছে, উত্তরটা কিন্তু একটু সঠিক করে নিতে হবে, একটু দেখে নাও কোনটা সঠিক। হ্যাঁ, আমরা জানি যে ইতিহাস শব্দের সন্ধি বিচ্ছেদ কিন্তু এই খ নাম্বারটা, ভালো করে মনে রাখতে হবে কি, ইতি যোগ আস, তাই না? তোমরা কিন্তু অনেকেই ভুলে এইটা বলে ফেলছো, এইটা কিন্তু উত্তর না, এইটা কিন্তু এই যে তোমরা যে সবাই ক নাম্বার বলতেছো, তোমরা যেন ভুল করো এই জন্যই কিন্তু এই অপশনটা দেওয়া হয়েছে। ইতিহাস তো সবাই তো ভাববে হ্যাঁ ইতিহাসের সন্ধি বিচ্ছেদ কি, আমরা ছোটবেলায় পড়েছি বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, তাহলে ইতি যোগ হাস ইতিহাস, তাই না? না, যদি এত সহজই হইতো তাহলে দিত না, একটু ট্রিকি কোশ্চেন করছে, তাই না? আচ্ছা, তাহলে ইতি যোগ আস, তাই না? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, ওকে, ফাইন। তারপরের প্রশ্নটা চলো আমরা একটু দেখে নেই। আচ্ছা, প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণী ইতিহাস উক্তিটি কোন ঐতিহাসিকের, অর্থাৎ এই কথাটা কোন ঐতিহাসিক বলেছিল? একটু ঝটপট করে ভাইকে জানিয়ে দাও তো। আবার দেখো, আমি কিন্তু বলছি খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান এবং সত্য বিবরণী ইতিহাস উক্তিটি
কোন ঐতিহাসিকের? উক্তিটি কোন ঐতিহাসিকের? ঝটপট করে এক্ষুনি জানিয়ে দাও কমেন্টে, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে। আচ্ছা, ওকে, আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যেই কিন্তু জয়শ্রী দাস উত্তর দিয়ে দিয়েছে। ওকে, ফাহমিদা উত্তর দিয়ে দিয়েছে, তারপর মাকসুদা ইসলাম উত্তর দিয়ে দিয়েছে, আব্দুল আজিজ উত্তর দিয়েছে, ফারহানা উত্তর দিয়েছে, তারপরে এছাড়াও আছে মিলন, মোহাম্মদ কাজী আছে আমাদের সাথে, তারিন আছে আমাদের সাথে, অদিতি আছে, আরো অনেকেই কিন্তু ইতোমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে এবং সবাই কিন্তু ইতোমধ্যেই সঠিক উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা, ওকে, ফাইন। যেমন ফারহান, হ্যাঁ তুমি কিন্তু একদম রাইটলি উত্তরটা দিয়েছো। দেখো তোমরা সবাই কিন্তু উত্তর লিখতেছো, সবাই লিখতেছো ক, কেউ লিখতেছো খ। তাহলে আমি তো আসলে আইডেন্টিফাই করতে পারবো না, আমি তো তাহলে আইডেন্টিফাই করতে পারবো না যে তুমি কোন কোশ্চেনের ক নাম্বার বলতেছো। সো সো তোমরা যেটা করবা ভাইয়া, সেটা হচ্ছে উত্তর দিবা কিভাবে? এখানে লিখবা 2 লিখে এবার লিখবা ক, এবার লিখবা খ, দেন আমি বুঝতে পারবো যে তোমরা যারা আমার স্টুডেন্ট আছো তারা কি সঠিকটা পারতেছো কিনা। যদি সঠিকটা পারো তাহলে তোকে ফাইন, আর যদি ভুল হয় ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার, বোঝানোর দায়িত্ব আমার, পরীক্ষায় ভালো করার দায়িত্ব সেইটাও আমার। সো চলো আমরা একটু দেখে নেই যে কোনটা সঠিক উত্তর। দেখো এই কোশ্চেনটা কিন্তু বোর্ডে এসেছিল কোন একটা সালে, সো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে চলো এটার উত্তরটা কি হবে? উত্তরটা হবে লিওপল্ড। তাহলে এই যে উক্তিটা কে দিয়েছিল ভাইয়া? উক্তিটা করেছিল লিওপল্ড। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, ফাইন। তারপরে দেখো কোনটি ইতিহাসের অলিখিত উপাদান? ইতিহাসের অলিখিত উপাদান কোনটা? আচ্ছা, একটু ঝটপট করে আমাকে একটু জানিয়ে দাও যে ইতিহাসের অলিখিত উপাদান কোনটা। আচ্ছা ঠিক আছে, আমরা জানি যে ইতিহাসের অলিখিত উপাদান। আমি একটু উত্তরটা তোমাদের কাছ থেকে পাইতে চাচ্ছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে ইতোমধ্যেই কিন্তু উত্তর দিয়েছে আশফিয়া, উত্তর দিয়েছে, আমাদের সাথে তানভীর আছে, সেও কিন্তু একদম সঠিকভাবে উত্তর দিয়েছে, আরিফুর উত্তর দিয়েছে। আচ্ছা, তোমাদের সবার উত্তর কিন্তু একদমই সঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখি তোমাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা বা কতটুকুই বা সঠিক হয়েছে। আচ্ছা চলো আমরা একটু দেখি। আমরা জানি যে ইতিহাসের অলিখিত উপাদান হচ্ছে শিলালিপি। আচ্ছা, তোমাদেরকে আমি একটা ট্রিক শেখাইতে চাই। এই ট্রিক্সটা ফলো করে বা এই মেথড যদি ভাইয়া তোমরা ফলো করো, তাহলে তোমার এমসিকিউতে উত্তরের সংখ্যা, সঠিক উত্তরের সংখ্যা অনেকাংশে বেড়ে যাবে। তোমার এমসিকিউতে সঠিক উত্তরের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। তোমরা কি বুঝতে পেরেছো? ধরো তোমাদেরকে একটা বুদ্ধি শেখাই। ধরো এই প্রশ্নটা আসলো যে ইতিহাসের অলিখিত উপাদান কোনটি? এখন ধরো এই কোশ্চেনটা তুমি কোনোদিনই দেখো নাই, কোনোদিনই পড়ো নাই, বা এই সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নাই, তখন তুমি কেমনে সলভ করবা? আচ্ছা ওকে ফাইন, কিভাবে সলভ করবা আমি দেখিয়ে দিচ্ছি। দেখ, তুমি তখন মেথড অফ ইলিমিনেশন, কোন মেথড অফ ইলিমিনেশন বা ইলিমিনেশন মেথড, অর্থাৎ তুমি সঠিক উত্তর খুঁজবা না, তুমি কি করবা? তুমি করবা একটা করে অপশন বাদ দিবা। কিভাবে সেইটা দেখো, কিভাবে অপশনটা বাদ দিবা। কোনটি ইতিহাসের অলিখিত উপাদান? দেখো তোমরা বলো তো, সরকারি নথি এটা কি লিখিত উপাদান নাকি অলিখিত? অবশ্যই এটা লিখিত। বাদ গল্প কাহিনী, বলো তো গল্প কাহিনী এটা কি লিখিত নাকি অলিখিত? তোমরা জানো যে হুমায়ুন আহমেদের সবগুলো গল্প লেখা, তোমরা জানো জাফর ইকবালের সবগুলা গল্প লেখা,
আরিফ আজাদের সবগুলা গল্প লেখা। তাহলে এই গল্প কাহিনী এইটাও লিখিত উপাদান, আর চিঠিপত্র এইটা তো লিখিত উপাদানই। তাহলে বাকি থাকলো কি? শিলালিপি। বুঝতে পেরেছো? তাহলে কোন একটা কোশ্চেন যদি তোমরা কখনো না পারো, বা কোন একটা কোশ্চেন তোমরা যদি তোমাদের যদি আনকমন পড়ে, তাহলে তোমরা ভয় পেয়ে যাবে না, বরং ইলিমিনেশন মেথড ফলো করবে, একটা একটা করে অপশন বাদ দিবে। তাহলে দেখবে যে যে তুমি কিন্তু সঠিক উত্তরটা অনেক সময় পেরেও যাবা। বুঝতে পেরেছো? বা সঠিক উত্তরটা পারার সম্ভাবনা বেড়ে যাবে। আচ্ছা, ওকে, চলো তারপরেটা আমরা একটু দেখি। ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? আচ্ছা, ওকে, ফাইন। চলো আমরা একটু দেখি যে ইতিহাস শব্দটা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আচ্ছা, তোমরা একটা কাজ করো তো, তোমরা আমাকে একটু ঝটপট করে জানাও যে ইতিহাস শব্দটা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। ইতিহাস শব্দটা কি শুধু ইতি শব্দ থেকে হয়েছে, ইতি থেকে হয়েছে, নাকি শুধু আশ থেকে হয়েছে, নাকি ঐতিহ্য থেকে হয়েছে? ইতিহাস শব্দটা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? ঝটপট করে আমাকে এক্ষুনি একটু জানিয়ে দাও। ঝটপট করে আমাকে একটু জানিয়ে দাও যে ইতিহাস শব্দটা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আচ্ছা, ওকে, ফাইন। চলো আমরা একটু দেখে নেই যে ইতিহাস শব্দটা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আমরা জানি ইতিহাস শব্দটা ইতি শব্দ থেকে, কোন শব্দ থেকে? ইতি, এই শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আচ্ছা, ওকে, যেমন আমি দেখতে পাচ্ছি রমজান খান, সে কিন্তু ইতোমধ্যেই সঠিক উত্তর দিয়ে দিয়েছে। আমাদের সাথে আছে শাহাদাত, আমাদের সাথে আছে সাবিহা, আমাদের সাথে আছে শাহিন, আমাদের সাথে আছে টয়া, আমাদের সাথে আছে আরিফুর রহমান। সে বলছে যে স্যার আমার কমেন্ট পড়ে না। আরিফুর, বিশ্বাস করো ভাইয়া, এত কমেন্ট, সবার কমেন্ট তো ভাইয়া চাইলেও পড়তে পারছে না। এজন্য আমি খুবই দুঃখিত। যেমন আবিদ বলছে আমার কমেন্ট পড়ে না। আবিদ, তোমার কমেন্ট কিন্তু এই যে ভাইয়া এক্ষুনি পড়ে ফেলেছি। আমি চেষ্টা করি তোমাদের সবার সবগুলো কমেন্ট পড়ার চেষ্টা করি। বিশ্বাস করো, তোমরা এত ভালোবাসা দাও ভাইয়াদেরকে। আমি যদি পারতাম, আমি তোমাদের সবার কমেন্ট একটা একটা করে পড়তাম। আচ্ছা, ওকে, ফাইন। তারপরে আমাদের সাথে আছে মিলা, সেও বলছে ভাই আপনি আমার কমেন্ট পড়েন না। এই যে পড়ে ফেললাম, কোনো সমস্যা নাই। আচ্ছা, চলো আমরা ক্লাসটা শেষ করি। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো এটা তো আমরা পড়েই ফেললাম। ইতি শব্দের অর্থ কি? দেখি কে কে বলতে পারো ইতি শব্দের অর্থ কি। আচ্ছা, আমরা কিন্তু জানি যে ইতি শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য। তাহলে আমরা কি পেলাম? ইতি শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য। তাহলে একটা সারমর্ম টানি, সবাই একটু এটা লিখে নিতে পারো বা এটা মনে রাখতে পারো। দেখো, আজকে আমরা চেষ্টা করব পুরো বই কভার করতে। এই পুরোটা বই থেকেই আমরা যেই প্রশ্নটা বেশি দরকার সেইটাই কিন্তু আমরা দেখব। আমরা একদম প্রথম অধ্যায় থেকে নিয়ে শেষ অধ্যায় পর্যন্ত সবগুলো অধ্যায় তোমাদেরকে আজকে কভার করিয়ে দেব। সো এই একটু তোমরা একটু দেখো ইতিহাস শব্দটা কিভাবে আসলো। ইতি যোগ আস, এইটা সমান হচ্ছে ইতিহাস, তাই না? এটা সমান ইতিহাস। আচ্ছা, আর ইতিহাস শব্দটা এই ইতি শব্দ থেকে উৎপত্তি হয়েছে। তাহলে কি হচ্ছে? ইতি শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আর ইতিহাস এই শব্দটার অর্থ হচ্ছে ঐতিহ্য। ইতিহাস এই শব্দটার অর্থ হচ্ছে ঐতিহ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, ওকে, ফাইন। চলো তারপরের প্রশ্নটা আমরা একটু দেখে নিই। ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। উক্তিটি কার? ঝটপট করে ভাইকে একটু কমেন্টে জানাও তো। ঝটপট করে এক্ষুনি আমাকে একটু কমেন্টে জানাও যে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। উক্তিটি কার?
আমরা জানি যে এই উক্তিটি হচ্ছে ইএইচ কার। উক্তিটি কে করেছে? ইএইচ কারের। আচ্ছা, ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, চলো তারপরের প্রশ্নটা আমরা একটু দেখি। তারপরের প্রশ্নটা আমরা একটু দেখে নেই। আচ্ছা, বর্তমান সময়ের উপর যে ইতিহাস লেখা হয় তাকে কি বলে? কি বলেছে দেখো দেখো, এক এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে যেই জিনিসটা তোমাদের সবার বেশি প্রয়োজন সেটা হচ্ছে তোমরা কোশ্চেনটা খুব ভালো করে পড়বা। কোশ্চেনটা খুব ভালো করে পড়বা। কিভাবে পড়বা? তোমরা তোমরা কোশ্চেনের ট্রিকি পার্টটা খুঁজে বের করতে হবে। কারণ তোমরা যদি কোশ্চেনের ট্রিকি পার্টটা খুঁজে বের করতে না পারো, তোমরা যদি কোশ্চেনের ট্রিকি পার্টটা না বুঝতে পারো, তাহলে কিন্তু তাহলে কিন্তু তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি বর্তমান সময়ের উপরে যে ইতিহাস লেখা হয় তাকে কি বলে? আমরা জানি তাকে বলে হচ্ছে সাম্প্রতিক ইতিহাস। আচ্ছা, ঠিক আছে, হেরোডোটাস কোন দেশের ঐতিহাসিক? এটা তো তোমরা সবাই জানো ইতোমধ্যে যে হেরোডোটাস তিনি হচ্ছে গ্রিকের ঐতিহাসিক। কোথাকার ঐতিহাসিক? গ্রিকের ঐতিহাসিক। আচ্ছা, তারপরে চলো আমরা একটু দেখি যে হিস্টোরিয়া শব্দটির আবিধানিক অর্থ কি? হিস্টোরিয়া শব্দটির আবিধানিক অর্থ কি? আমরা জানি যে হিস্টোরিয়া শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে সত্যানুসন্ধান। হিস্টোরিয়া শব্দের আবিধানিক অর্থ কি? সত্যানুসন্ধান, অর্থাৎ সত্যকে অনুসন্ধান করা। কিন্তু একটা মজার ব্যাপার কি জানো? একটা মজার ব্যাপার কি জানো? মজার ব্যাপার হচ্ছে যে ইতিহাস সবসময় কারা লেখে বলো তো? ইতিহাসটা লেখে কারা? কখনো কি যারা পরাজয় বরণ করে তারা ইতিহাস লেখে, নাকি যারা বিজয় অর্জন করে তারা ইতিহাস লেখে? বলতো যে আমরা অনেক শিকারীর ইতিহাস পড়েছি, শিকারীর বীর গাথা, অনেক ইতিহাস তো আমরা অনেক পড়েছি, তাই না? যে একজন শিকারী এইভাবে একটা সিংহ ধরেছে, ও এত বীরত্বের সাথে এটা করছে, অমুক করছে। কিন্তু কখন কি কোনো সিংহের ইতিহাস লেখা থাকে? থাকে না তো, তাই না? ঠিক একই রকম, যদিও হিস্টোরিয়া শব্দটা দিয়ে সত্যানুসন্ধানই বোঝানো হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে তোমার যারা বিজয়ী তাদেরই ইতিহাসটা লেখা হয়। ওকে, চলো, গ্রিক ও পারসিক যুদ্ধ নিয়ে ইতিহাস রচনা করেন কে? আমরা জানি গ্রিক ও পারসিক যুদ্ধ নিয়ে ইতিহাস রচনা করেন হেরোডোটাস। আচ্ছা, আমাদের তারপরের যে কোশ্চেনটা চলো আমরা একটু দেখে নেই। আমাদের তারপরে যে কোশ্চেনটা চলো আমরা একটু ঝটপট করে দেখে নেই। আচ্ছা, দেখো আমাদের এখানে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে? সবাই একটু বলো তো যে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে? একটু ঝটপট করে আমাকে এক্ষুনি জানিয়ে দাও, আমাকে এক্ষুনি একটু জানিয়ে দাও যে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে? আচ্ছা, ওকে, ফাইন। আমরা জানি দেখো, ইতিহাসের জনক এবং বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক দুইটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, তোমরা তো সবাই জানো। সো তোমরা যখন প্রশ্ন আসবে তখন কিন্তু এইভাবে মানে কনফিউজড হয়ে যাওয়া যাবে না, একটু ভালো করে দেখে শুনে উত্তরটা দিতে হবে। আচ্ছা, ওকে, ফাইন। আমি যেমন দেখছি অদিতি তিনি কিন্তু ইতোমধ্যেই সঠিক উত্তর দিয়ে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি রাকিবুল আছে, তারপরে আমাদের সাথে আছে আবু হুরায়রা, একদমই সঠিক উত্তর দিয়েছে। আমাদের সাথে আরো আছে ফিরোজা আক্তার, আমাদের সাথে আছে এমডি সাকিব, আমাদের সাথে আছে আবিদিন, আরো অনেক বন্ধুরা কিন্তু ইতোমধ্যে আমাদের সাথে আছে। ওকে, তাহলে আমাকে একটু জানাও যে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে?
তোমরা কিন্তু ইতোমধ্যেই অনেকেই কিন্তু সঠিক উত্তর দেওয়া শুরু করেছো। আমরা জানি যে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক হচ্ছে থুকিডাইডেস। নাম কি? থুকিডাইডেস। একটু কঠিন নাম, কিন্তু এক দুইবার প্র্যাকটিস করলে কিন্তু আর কঠিন হবে না। তাহলে তাহলে আমাকে একটু জানাই দাও তো যে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক তো থুকিডাইডেস। আমি বিজ্ঞান কথাটা কেটে দিলাম, এবার বললাম যে ইতিহাসের জনককে। সবাই একটু জানাই দাও তো যে বিজ্ঞানসম্মত বাদ শুধু যদি বলি যে ইতিহাসের জনককে, তাহলে উত্তর কোনটা হবে? সবাই একটু ঝটপট করে জানিয়ে দাও। যেমন আমি দেখতে পাচ্ছি যে ওমর সানি, সে কিন্তু সঠিক উত্তর দিয়েছে। তারপর মাকসুদা ইসলাম সঠিক উত্তর দিয়েছে। সামিয়া আছে, সঠিক উত্তর দিয়েছে। তারপরে আমাদের সাথে আরিফুর আছে, আমাদের সাথে শাহরিয়ার আছে, আমাদের সাথে হচ্ছে আরবি সিয়াম আছে, আমাদের সাথে আরো আছে জেবুন নেসা, আমাদের সাথে আছে সাবিহা, আর অনেকে কিন্তু সঠিক উত্তর দিয়েছে। ওকে ফাইন, এখন আমাকে একটু জানাও যে এই যে আমি তো বললাম, তোমরা তো সবাই বলছো যে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক থুকিডাইডেস, কিন্তু এখন আমাকে জানাও যে যদি কোশ্চেন আসে ইতিহাসের জনককে, যদি কোশ্চেন আসে ইতিহাসের জনককে, তাহলে কি হবে? হ্যাঁ, এই যে হাম্মাদ আল মিদান, সে কিন্তু সঠিক উত্তর দিয়েছে যে গ্রিকের হিরোডোটাস। আচ্ছা, ওকে ফাইন, চলো আমরা তারপরের প্রশ্নটা আমরা একটু দেখে নেই। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা? অর্থাৎ অর্থাৎ এই যে পৃথিবীর মানচিত্র যে আঁকা হয়েছে, পৃথিবীর মানচিত্র যে আঁকা হয়েছে, প্রথম কারা এই পৃথিবীর মানচিত্রটাকে আঁকানো শুরু করেছিল? অর্থাৎ কারা প্রথম এই উদ্যোগ নিয়েছিল এই পৃথিবীর মানচিত্র আঁকার জন্য? আচ্ছা, ওকে ফাইন, ঝটপট করে আমাকে একটু জানিয়ে দাও যে কোনটা সঠিক উত্তর হবে। জুনিয়র ঋতু কিন্তু ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে। আচ্ছা, চলো আমরাও একটু দেখে নেব ঝটপট করে যে কোনটা আমাদের সঠিক উত্তর হবে। আচ্ছা আচ্ছা, আমরা জানি যে পৃথিবীর প্রথম মানচিত্র আঁকার যে সিদ্ধান্ত নেন, বা প্রথম যে মানচিত্র এটা আঁকিয়েছেন, তারা কিন্তু গ্রিক। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে শিশির সঠিক উত্তর দিয়েছে, হ্যাঁ। তারপরে সাদিউর সঠিক উত্তর দিয়েছে। একজন বলছে মিশরীয়রা, না মিশরীয় না, গ্রিকরা হবে। গ্রিকরাই কিন্তু প্রথম প্রথম এই যে মানচিত্র আঁকার উদ্যোগ নিয়েছিল বা মানচিত্র আঁকিয়েছিল। আচ্ছা, ওকে ফাইন। এই যে রাইয়ান, তুমি কিন্তু মিশরি বলেছো, তুমি উত্তরটা এক্ষুনি সঠিক করে নাও, এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও যে ভাইয়া মিশরীয়রা না, এটা গ্রিক হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে ওকে ফাইন, চলো তারপরের যে প্রশ্ন সেটা আমরা একটু দেখে নেব। নীল নদ কোথায় পতিত হয়েছে? আচ্ছা, আমরা জানি যে সাধারণত কোন একটা নদী সাধারণত কোত্থেকে শুরু হয়? কোন একটা নদী নর্মালি কোন একটা হিমালয় থেকে শুরু হয়, তাই না? কি যেমন আমাদের পদ্মা নদী, এটা কিন্তু হিমালয় থেকে শুরু হয়েছে এবং পতিত হয়েছে কোথায়? আমাদের বঙ্গোপসাগরে, তাই না? ঠিক ঠিক একইভাবে এখানে একটু দেখো তো যে নীল নদ কোথায় পতিত হয়েছে? নীল নদ কি আরব সাগরে পতিত হয়েছে, নাকি লোহিত সাগরে পতিত হয়েছে, নাকি ভূমধ্য সাগরে পতিত হয়েছে, নাকি আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে? কোথায় পতিত হয়েছে ঝটপট করে আমাকে একটু জানাও। আচ্ছা, আমি দেখি ইতিমধ্যে কিন্তু অনেকেই সঠিক উত্তর দিয়েছে, যেমন সাইমা ইসলাম সঠিক উত্তর দিয়েছে, ফাহমিদা সরকার সঠিক উত্তর দিয়েছে, আমাদের সাথে আছে নাজনো আক্তার একদমই সঠিক উত্তর দিয়েছে, নিহা সঠিক উত্তর দিয়েছে, তারপর হচ্ছে তারার আকাশ সঠিক উত্তর দিয়েছে, সাকিব একদমই সঠিক উত্তর দিয়েছে, সবাই সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, তারপরে আমাদের সাথে আরো আছে কুমকুম আছে, আমাদের সাথে আহমেদ আছে, আমাদের সাথে হচ্ছে রাজিয়া বলছে কিচ্ছু পারি না। রাজিয়া, তুমি কিছু পারো না বলেই তো আমরা তোমাদেরকে সাহায্য করতে এসেছি। তুমি যদি সবকিছু পেরেই যাইতা তাহলে তো তুমি স্টুডেন্ট থাকতা না, তুমি তো টিচার হয়ে যাইতা। সো কিছু পারি না, পারছি না, পড়ছি, মনে থাকছে না, এইসব নিয়ে কিন্তু একটু চিন্তা করার দরকার নাই। জাস্ট যেইটুকু সময় আছে এইটুকু সময়ের ভিতরে তোমার বেস্ট এফোর্টটা দিয়ে দাও।
যেটুকু সময় আছে ভয় না পেয়ে নিজের যতটুকু আছে, নিজের যতটুকু শক্তি আছে সর্বোচ্চ শক্তি দিয়ে একবার পড়াশোনা করেই দেখো। বিশ্বাস করো, তুমি তোমার স্বপ্নের চাইতেও অনেক বড়। তুমি যদি চাও, তুমি ঠিক এখন এই মুহূর্তে 0 থেকে হিরো হইতে পারবা। যেমন গতবার এসএসসি 25 হয়েছিল, তা ওদেরকেও যখন আমি প্রথম পেয়েছিলাম ওরা সবাই কমপ্লেন করছিল, ভাইয়া ইতিহাস পারি না। সবাই কমপ্লেন করছিল, ভাইয়া কিচ্ছু মনে নাই। সবাই বলছিল, ভাইয়া পড়ি সব ভুলে যায়। কিন্তু পরীক্ষার আগে ওদের প্রস্তুতি ছিল 100-তে 100। তোমাদেরকে সেই গাইডলাইনটা আমি তোমাদেরকে দেখাবো। সো কোনো সমস্যা নাই, জাস্ট যেইটুকু সময় আছে, যেইটুকু তোমার কাছে যতটুকু চেষ্টা করার আছে সবটুকু দিয়ে চেষ্টা করো, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। আচ্ছা চলো আমরা একটু দেখি। আচ্ছা তাহলে নীলনদ কোথায় পতিত হয়েছে? আমরা জানি নীলনদ ভূমধ্যসাগরে পতিত হয়েছে। আচ্ছা আরেকটা বলো তো, যে নীল নদের দান কোন দেশকে বলা হয়? নীল নদের দান এটা কোন দেশকে বলা হয়? দেখি কে কে পারো। নীল নদের দান এটা কোন দেশকে বলা হয়? সবাই একটু কমেন্টে ঝটপট করে আমাকে জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, চলো তারপরে প্রশ্নটা দেখি। মিশরীয়দের সূর্য দেবতার নাম কি? মিশরীয়দের সূর্য দেবতার নাম কি? আমাকে একটু ঝটপট করে জানিয়ে দাও যে মিশরীয়দের সূর্য দেবতার নাম কি। আচ্ছা তোমরা কিন্তু যেমন ইতিমধ্যে জানিয়ে দিয়েছো। নুসরাত জাহান বলছে হ্যাঁ মিশরকে নীল নদের দান বলা হইতো। তারপর সাইমা বলছে মিশরকে। আচ্ছা এখন আমাকে একটা একদম শর্ট এক লাইনের ভিতরে লিখে বলবা যে মিশরকে কেন নীল নদের দান বলা হইতো? নীল নদ তো শুধু মিশরের ভিতরে না, অনেকগুলো দেশের মধ্য দিয়ে গিয়েছে, তাই না? প্রায় 8-9টা দেশের মধ্য দিয়ে নীল নদটা হয়তো বা গিয়েছে, কিন্তু কেন শুধু এই মিশরকেই নীল নদের দান বলা হয়? নুরু তালুকদার তুমি বলছো আরব দেশ, না আরব দেশকে নীল নদের দান বলা হয় না, শুধু মিশরকেই বলা হয় নীল নদের দান। দেখি তোমরা আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে কেন মিশরকেই নীল নদের দান বলা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে চলো আমরা একটু দেখি মিশরীয়দের সূর্য দেবতার নাম কি। অর্থাৎ আমরা জানি যে মিশরীয়রা একসময় সূর্যকে তাদের দেবতা মনে করত, তাই না? মিশরীয়রা একসময় এই সূর্যকে তাদের দেবতা মনে করত। সেই সূর্য দেবতার নাম কি ছিল? চলো আমরা একটু দেখে নিই। আমরা জানি যে সেই সূর্য দেবতার নামটা কিন্তু একটু বড়। কি জানি নামটা দেখো একটু, রেবা আমন রে। নাম কি? রেবা আমন রে। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে এত বড় নাম মনে রাখার চাইতে শুধু আমন এই শব্দটুকু মনে রাখতাম। এইটুকু মনে রাখলে কিন্তু তোমার এমসিকিউ দাগানোর জন্য মানে যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা তামান্না আক্তার বলছে ভাইয়া আপনি কি আমার কমেন্ট দেখেন না? তামান্না এই তো দেখে ফেললাম। আচ্ছা যেমন ফারিয়া বলেছে মিশরে নীল চাষ বেশি হতো বলে। আচ্ছা আরো অনেকেই বলতো মিশরে নীল নদের কারণে ফসল ভালো হতো। হ্যাঁ সায়েদ তুমি কিন্তু সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে মিশর দেশটা যে টিকে ছিল, শিল্প সভ্যতায় যে এত ভালো ছিল, এই সব কিছুর পেছনেই নীল নদের একটা বড় কন্ট্রিবিউশন ছিল। এই জন্য মিশরকে বলা হতো নীল নদের দান। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা চলো তারপরের প্রশ্নটা আমরা একটু দেখে নিই। মিশরীয়দের লিখন পদ্ধতিকে কি বলা হতো? তোমরা কি জানো মিশরীয়দের লিখন পদ্ধতিকে কি বলা হইতো? আচ্ছা আমাকে একটু ঝটপট করে কমেন্টে এক্ষুনি জানিয়ে দাও যে ভাইয়া মিশরীয়দের লিখন পদ্ধতিকে এইটা বলা হইতো। আচ্ছা চলো আমরা একটু দেখেও নিব। মিশরীয়দের লিখন পদ্ধতিকে বলা হইতো হাইরোগ্লিফিক। কি বলা হইতো? হাইরোগ্লিফিক। আচ্ছা ওকে ফাইন, আশা করছি তোমরা সবাই পেরেছো। আচ্ছা সোহান বলছে ভাইয়া প্লিজ আমার নামটা একটু পড়েন। সোহান তোমার নামটা কিন্তু ভাই এই যে নিয়েছি, এখন ঝটপট করে একটু সঠিক উত্তরটা কমেন্টে এক্ষুনি লিখে দাও। যে যত দ্রুত সঠিক উত্তরটা লিখে দিবে আমি তার নামটা কিন্তু তত আগেই পড়বো। আচ্ছা ওকে, তাহলে তোমরা একটা কাজ করো, এই তোমরা যারা ক্লাস করছো, তোমরা যারা ভাইয়ার ক্লাস করছো, তোমরা অবশ্যই এই ক্লাসটা
তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। একা একা আমরা এ প্লাস পাইতে চাই না, আমরা সবাইকে নিয়ে এ প্লাস পাইতে চাই, আমরা সবাই মিলে একটা ভালো রেজাল্ট করতে চাই। সো তোমরা যেটা করো সেটা হচ্ছে, তোমরা সবাই এখনো তোমরা যারা যারা ক্লাসটা শেয়ার করে দাও নাই, তোমরা এক্ষুনি ক্লাসটা শেয়ার করে দাও এবং কমেন্টে এসে লিখে দাও ভাইয়া ক্লাস, ভাইয়া শেয়ার, ডান। তোমরা যারা যারা শেয়ার করে দেবা আমি দেখতে চাই তোমরা কে কে শেয়ার করেছো। আচ্ছা ওকে ফাইন, চলো আমরা একটু দেখি মিশরের দক্ষিণে কোন রাষ্ট্রটি অবস্থিত। একটু বলো তো, এইটা কিন্তু একটি ট্রিকি কোশ্চেন ছিল। দেখো নর্মালি ইতিহাসের ক্ষেত্রে যেই জনপদগুলা বেশি গুরুত্বপূর্ণ তার ভৌগোলিক অবস্থান, সবাই একটু খাতায় লিখে নাও, যেই দেশগুলা বেশি গুরুত্বপূর্ণ তার ভৌগোলিক অবস্থান সম্পর্কে তোমাদের সবাইকে জানতে হবে। তাদের ভৌগোলিক অবস্থান সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। এইখান থেকে, এই ভৌগোলিক অবস্থান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। অর্থাৎ এই ভৌগোলিক অবস্থান যদি তোমরা পড়ো তাহলে তোমরা কিন্তু বুঝবে যে এখান থেকে কোন ধরনের প্রশ্নগুলো চলে আসে। ওকে, নাবিল বলছে ভাইয়া শেয়ার অলরেডি করে দিয়েছি। তারপর শাহিন বলছে হ্যাঁ ভাইয়া ক্লাস করে দিয়েছি। সায়েদ জুয়েলও আছে আমাদের সাথে। মাকসুদুল ইসলাম বলছে ভাইয়া শেয়ার করে দিয়েছি। ওকে ফাইন, চলো তারপরে আমরা দেখি, অনেকে কিন্তু ইতোমধ্যে শেয়ার করে দিয়েছে, তোমরাও যারা শেয়ার করো নাই এক্ষুনি ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা চলো আমরা একটু দেখি মিশরের দক্ষিণে কোন রাষ্ট্রটি অবস্থিত। আমরা জানি মিশরের দক্ষিণে সুদান নামের রাষ্ট্রটি অবস্থিত। আর তোমরা জানো ইতোমধ্যে সুদানে কিন্তু একটা ক্রাইসিস চলতেছে, তাই না? সেখানে সাধারণ মানুষদেরকে, বিশেষ করে সাধারণ মুসলিমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, একটা সিভিল ওয়ার শুরু হয়ে গিয়েছে। সো আমরা সবাই তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সেই ক্রাইসিসটা দূর করে দেয়। আচ্ছা চলো, মোসাম্মদ নীলা বলছে ভাই আমার কমেন্ট একটু পড়েন। মোসাম্মদ নীলা তোমার কমেন্ট কিন্তু ভাই ইতোমধ্যেই পড়ে ফেলেছি। আচ্ছা চলো তারপরের প্রশ্নটা আমরা একটু দেখে নেব। কোন দেশে এক বর্বর জাতি ফারাওদের সিংহাসন দখল করে নেয়? একটু ঝটপট করে দেখো তো মনে পড়ে কিনা উত্তরটা, যে কোন দেশের এক বর্বর জাতি ফারাও। এই ফারাও মানে কি জানো? ওই যে আমরা ফেরাউনের গল্প শুনি না, ফেরাউনের গল্প শুনি না, সেই ফেরাউন মানে হচ্ছে ফারাও। অর্থাৎ তৎকালীন সময় যারা মিশরের রাজা হইতেন তাদেরকে ফারাও বলা হয়। যারা মিশরের রাজা বা কিং হইতেন তাদেরকে কি বলা হতো? ফারাও। যেমন আমাদের এই উপমহাদেশে কি পরিচিত ছিল? সুলতান ছিল, তারপরে তার নবাব ছিল, আরো অনেক কিছু কিন্তু ছিল, তাই না? ঠিক একইভাবে তৎকালীন সময়ে মিশরে যারা রাজা হতো তাদেরকে ফারাও বলা হতো। আচ্ছা এবার কোন বর্বর জাতি ফারাওদের সেই সিংহাসন দখল করে নেয়? আমরা জানি যে লিবিয়ার এক বর্বর জাতি ফারাওদের সেই সিংহাসন দখল করে নিয়েছিল, তাই না বলো? আচ্ছা ওকে ওকে, সঠিক উত্তর দিয়েছে কে কে একটু দেখে নেই। নিয়ামুল ইসলাম সঠিক উত্তর দিয়েছে, শিশির সঠিক উত্তর দিয়েছে, স্রোতস্বিনী সঠিক উত্তর দিয়েছে, নিহাও সঠিক উত্তর দিয়েছে, আব্দুল আজিজ সঠিক উত্তর দিয়েছে, সায়েদ ইব্রাহিমুর সঠিক উত্তর দিয়েছে, সায়েদ আহমেদ সঠিক উত্তর দিয়েছে, পায়েল সঠিক উত্তর দিয়েছে, তারপরে আমাদের সাথে আরো আছে সিয়াম সঠিক উত্তর দিয়েছে, সাদিয়া সঠিক উত্তর দিয়েছে, আলামিন মিনহাজ সঠিক উত্তর দিয়েছে, আমাদের সাথে মানহা নূর সঠিক উত্তর দিয়েছে, ঐশী মৃধা সঠিক উত্তর দিয়েছে, ইয়াসিন আরাফাত সঠিক উত্তর দিয়েছে, শাহিদুল ইসলামও কিন্তু সঠিক উত্তর দিয়েছে ইতোমধ্যেই। আচ্ছা এছাড়াও আরো তোমরা যারা যারা সবাই সঠিক উত্তর দিয়েছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। চলো আমরা আরেকটা প্রশ্ন একটু দেখে নেই। প্রাচীন মিশরের রাজধানী কোনটি? কে কে বলতে পারো যে প্রাচীন মিশরের রাজধানী কোনটি? প্রাচীন মিশরের রাজধানী কি রোম ছিল, নাকি গ্রিস ছিল, নাকি মুফিনস ছিল, নাকি এথেন্স ছিল? কোনটা ছিল? ঝটপট করে জানিয়ে দাও তো দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে। আচ্ছা ওকে ফাইন, আশা করি তোমরা সবাই সঠিক উত্তর দিতে পারবে। আমাকে একটু জানাও যে তোমরা কে কে এই উত্তরটি পারছো। আচ্ছা
আমরা চলো একটু দেখে নেই যে মিশরের প্রাচীন মিশরের রাজধানী কোনটি ছিল। প্রাচীন মিশরের রাজধানী ছিল মফিন্স। আচ্ছা, পাশাপাশি আরেকটা রিলেটেড কোশ্চেন একটু তোমাদেরকে করতে চাই। সেই রিলেটেড কোশ্চেনটা কি জানো? রিলেটেড কোশ্চেনটা হচ্ছে যে মফিন্স তো মিশরের রাজধানী। এথেন্স এথেন্স কোন কোন দেশের রাজধানী ছিল? জানাও তো দেখি, কার কার মনে আছে এথেন্স কোথাকার রাজধানী ছিল? ওকে, চলো তারপরে প্রশ্নটা আমরা দেখি। কোন সভ্যতাকে হরপ্পা সংস্কৃতি বলা হয়? কোন সভ্যতাকে হরপ্পা সংস্কৃতি বলা হয়? আমরা জানি যে এই যে ভারতীয় সভ্যতায়, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে সিন্ধু সভ্যতা নামে একটা সভ্যতা ছিল। ভারতীয় উপমহাদেশে সিন্ধু সভ্যতা নামে একটা সভ্যতা ছিল। সেই সভ্যতাকে কি বলা হয়? হরপ্পা সংস্কৃতি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, দেখি কে কে সঠিক উত্তর দিয়েছে। ফারজানা আছে আমাদের সাথে, সঠিক উত্তর দিয়েছে। নুসরাত সঠিক উত্তর দিয়েছে। ইসরাত সঠিক উত্তর দিয়েছে। নাজনু আক্তার সঠিক উত্তর দিয়েছে। আমাদের সাথে আছে নিয়াজ সঠিক উত্তর দিয়েছে। সালমা সিনা সঠিক উত্তর দিয়েছে। ঐশী সঠিক উত্তর দিয়েছে। রাকিবুলও কিন্তু ইতোমধ্যেই সঠিক উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা, চলো তারপরে প্রশ্ন একটু দেখে নেই, কারণ আমাদের তো সময় নষ্ট করার মতো সময় নেই। আমাদের পরীক্ষার আগ পর্যন্ত যতটুকু সময় আছে আমরা সবগুলো সময় একদম বেস্ট ইউটিলাইজ করতে চাই। কি চাই তো, তাই না? বেস্ট ইউটিলাইজ তো করতে চাই, তাই না? আচ্ছা, কে কে করতে চাও একটু কমেন্টে আমাকে জানাও। আচ্ছা, চলো তারপরে প্রশ্ন একটু দেখি। সিন্ধু প্রদেশ কোন দেশে অবস্থিত? এই সিন্ধু প্রদেশটা কোথায় অবস্থিত? এটি কি ভারতে অবস্থিত, নাকি পাকিস্তানে অবস্থিত, নাকি ইরাকে অবস্থিত, নাকি ইরানে অবস্থিত? কোথায় অবস্থিত দেখি একটু বলো তো, কে কে পারো? আচ্ছা দেখি, হ্যাঁ ইতোমধ্যেই কিন্তু উত্তর পাওয়া শুরু করেছি। আবিদ দারদা সঠিক উত্তর দিয়ে ফেলেছে ইতোমধ্যেই। তারপরে তারার আকাশ সঠিক উত্তর দিয়েছে। সাবিহা সঠিক উত্তর দিয়েছে। তারপর শিশির সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, তারপরে আমাদের সাথে আদিবা সঠিক উত্তর দিয়েছে। আমাদের সাথে ফাতেমা সঠিক উত্তর দিয়েছে। মুয়াজ সঠিক উত্তর দিয়েছে। শাহিন সঠিক উত্তর দিয়েছে। ইয়েস। তারপরে ফারজানা আক্তার সঠিক উত্তর দিয়েছে। আমাদের সাথে আছে জিয়ান সঠিক উত্তর দিয়েছে। তারপর সিয়াম সঠিক উত্তর দিয়েছে। শাকিল সঠিক উত্তর দিয়েছে। সবাই একদম সঠিক উত্তর কিন্তু ইতোমধ্যেই দিয়ে ফেলেছে। সো আর দেরি না করে চলো আমরা একটু দেখে নেই যে তোমরা যারা যারা উত্তর দিয়েছো তোমাদের কার কার উত্তর সঠিক হয়েছে আর কার কার উত্তর ভুল হয়েছে। চলো এক্ষুনি একটু দেখে নেই। আমরা জানি যে সিন্ধু প্রদেশ এইটা কিন্তু পাকিস্তানে অবস্থিত। আমি কিন্তু কমেন্টে দেখছিলাম তোমরা অনেকেই কিন্তু ভারত লিখেছো, কিন্তু ভারত কিন্তু সঠিক উত্তর না। ভারত কি সঠিক উত্তর না, কারণ সিন্ধু প্রদেশ এটা পাকিস্তানে অবস্থিত। আচ্ছা, চলো তারপরের প্রশ্নটা আমরা একটু দেখে নেই। এরপরের প্রশ্ন হচ্ছে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কে ছিলেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি কে ছিলেন? তিনি কি ইংরেজ প্রত্নতত্ত্ববিদ ছিলেন, নাকি বাঙালি প্রত্নতত্ত্ববিদ, নাকি ইরানি প্রত্নতত্ত্ববিদ, নাকি ইরাকি ছিলেন? কোন দেশের ছিলেন? আমরা জানি তিনি কিন্তু বাঙালি ছিল। দেখো তার নামটা দেখলেই তো বোঝা যায়, রাখাল দাস। রাখাল দাস এটা কি কোনো ইংরেজের নাম হইতে পারে? না, হইতে পারে না। ইরাকি হইতে পারে না, ইরানিও হইতে পারে না। সো এইটা কিন্তু খুবই সহজ একটা উত্তর। এইটা কিন্তু মানে কমন সেন্স ইউজ করে কিন্তু উত্তরটা দেওয়াও সম্ভব। সো আমরা কিন্তু একদম একদম এখানে চোখ কান নাক বন্ধ করে বলতে পারি বাঙালি প্রত্নতত্ত্ববিদ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। চলো তারপরের প্রশ্নটা কি হবে? তারপরের প্রশ্নটা চলো আমরা একটু দেখে নিব। পরিকল্পিত নগরী কোন সভ্যতার অবদান? অর্থাৎ যে আমাদের প্রাচীনকালে যেসব সভ্যতা ছিল সেই সব সভ্যতার মধ্যে কোন সভ্যতা সর্বপ্রথম পরিকল্পিত নগরীর এই ব্যবস্থাটা করে যায়? আরে ভাই, পরিকল্পিত নগরী এই যে 25 সালে এসেও তো ঢাকায় বা বাংলাদেশে
আমরা কিন্তু এখনো পরিকল্পিত নগর ব্যবস্থার সাথে সেইভাবে হ্যাবিচুয়েটেড না। এই শুধুমাত্র উত্তরা, গুলশান, বনানী বা ডিওএইচএস গুলো ছাড়া বেশিরভাগ জায়গায় কিন্তু অবস্থা খুবই খারাপ। তাহলে একটাবার একটু চিন্তা করো, সেই শত শত বছর আগে, সেই শত শত বছর আগেও কিন্তু এই যে আমাদের প্রাচীন যে সভ্যতা যারা নির্মাণ করেছিল, তারা কিন্তু পরিকল্পিত নগরী তৈরি করেছে। আর এই পরিকল্পিত নগরী ব্যাপারটা এমন না যেটা মিশরীয়রা করেছে বা চীনারা করেছে বা রোমানরা করেছে। এই পরিকল্পিত নগরী কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশেই ছিল, আমাদের এই ভারতীয় উপমহাদেশেই ছিল। ইভেন তুমি যদি এই যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার কথা বলছি, এই এই হরপ্পা সভ্যতা এইখানে কিন্তু এমন ছিল যে এখন আমরা এই যে পানির কল ব্যবহার করি না, ট্যাপ, তখনও কিন্তু তারা এরকম পানির কল ব্যবহার করত। অর্থাৎ অর্থাৎ যে সমুদ্র বা নদী থেকে তারা পানি উত্তোলন করতে পারত। বুঝতে পেরেছো? ওকে, চলো তারপরের প্রশ্নটা আমরা একটু দেখে নেই। প্রাচীন যুগে ছোট অঙ্গরাজ্যগুলোর শাসন ব্যবস্থা কেমন ছিল? অর্থাৎ প্রাচীন যুগে এই যে এদের শাসন ব্যবস্থাগুলো কি একদম স্বাধীন ছিল, নাকি কেন্দ্রীয় ছিল, নাকি প্রাদেশিক ছিল, নাকি স্বায়ত্ত শাসিত ছিল? চল আমরা একটু উত্তরটা এখনই দেখে নেই। উত্তরটা হচ্ছে স্বায়ত্ত শাসিত। স্বায়ত্ত শাসিত জিনিসটা কি? স্বায়ত্ত শাসন, যেমন ধরো বাংলাদেশ তো একটা দেশ, তাই না? ধরো এইটা বাংলাদেশ, তো এই বাংলাদেশের মধ্যে এখানে ধরো ঢাকায় বিশ্ববিদ্যালয় আছে, এখানে ধরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এইখানে ধরো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এইখানে ধরো রাজশাহী। এই যে ইউনিভার্সিটিগুলো আছে, এগুলাকে বাংলাদেশ সরকার স্বায়ত্ত শাসন দিয়েছে। অর্থাৎ যে তুমি আমার এই দেশের আন্ডারে তোমার যত ব্যয় আছে সব আমি বহন করব, কিন্তু তোমার নিজেরও শাসন করার একটা ক্যাপাবিলিটি আছে। বুঝতে পেরেছো? তাহলে ঠিক প্রাচীনকালেও কিন্তু এই ছোট ছোট অঙ্গরাজ্যগুলো বড় একটা রাজ্যের অংশ থাকতো। ছোট ছোট অঙ্গরাজ্যগুলো বড় একটা দেশের অন্তর্ভুক্ত থাকতো, কিন্তু তারা অন্তর্ভুক্ত থেকেও নিজেদের মতো করে একটা নতুন শাসন ব্যবস্থা বা একটা দেশ পরিচালনা করত। আচ্ছা, ওকে, ফাইন। চলো তারপরের প্রশ্নটা আমরা একটু দেখে নিব যে বাংলার কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে কোন জনপদ গঠিত হয়েছিল? তাহলে বাংলার কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে কোন জনপদ গঠিত হয়েছিল? আমরা জানি যে আমাদের এই বাংলাদেশ কিন্তু বিভিন্ন জনপদ নিয়ে গঠিত ছিল। যেমন আমাদের বরেন্দ্র ছিল, হরিকেল ছিল, সমতট ছিল, তারপরে এই যে আমাদের পুন্ড্র ছিল, আরো অনেকগুলা জনপদ কিন্তু ছিল। এর মধ্যে এই কুমিল্লা এবং রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী মিলে কিন্তু একটা জনপদ গঠিত হয়েছিল। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, ভাইয়া সেই জনপদটার নাম কি? দেখি কে কে আছো, একটু সঠিক উত্তর ভাইকে এক্ষুনি জানিয়ে দাও। দেখি কার কার উত্তর সঠিক হচ্ছে। যেমন আজিজুর রহমান আসিফ, তোমার উত্তর সঠিক হয়েছে। নাজমুস সাকিব, তোমার উত্তর সঠিক হয়েছে। সাবিহা, তোমার উত্তর সঠিক হয়েছে। তারপর শ্রী সজীব দাস, তোমার উত্তরও সঠিক হয়েছে। রাকিবুল, তোমার উত্তর সঠিক হয়েছে। সঞ্জিদা, তোমার উত্তর সঠিক হয়েছে। তারপরে আমিনুল, তোমার উত্তর সঠিক হয়েছে। ফাহমিদা আক্তার, তোমার উত্তর কিন্তু একদম সঠিক হয়েছে। আচ্ছা, ওকে, চলো আমরা একটু দেখে নেই যে কার কার উত্তর সঠিক হলো। এই যে কুমিল্লা এবং নোয়াখালী মিলে যে জনপদ গঠিত হয়েছিল তাকে আমরা বলবো সমতট। যদিও কুমিল্লা নোয়াখালী এরা ইদানিং কিন্তু খুব বিভাগ চাইতেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের মধ্যে কি কেউ আছো যারা কুমিল্লা এবং নোয়াখালী থেকে বিলং করতেছো এবং বিভাগ চাও? কে কে আছো দেখি ভাইকে জানাও তো কমেন্টে এক্ষুনি। আচ্ছা, চলো তারপরের প্রশ্নটা আমরা একটু দেখে নিব। আচ্ছা, প্রাচীন পুন্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গিয়েছে? এই যে আমরা জানি
পুন্ড্রবর্ধন একটা নগরী ছিল, সেই নগরীর ধ্বংস অবশেষ কিন্তু আমরা পেয়েছি। অর্থাৎ সেই নগরীর অস্তিত্ব কিন্তু আমরা এই আধুনিক সময়ে এসেও কিন্তু পেয়েছি। আচ্ছা, এখন প্রশ্ন হলো এটা আমরা কোথায় পাইছি? এটা কি আমরা পাহাড়পুরে পেয়েছি, নাকি ওয়ারি বটেশ্বরে পেয়েছি, নওগাঁতে পেয়েছি, নাকি মহাস্থানগড়ে পেয়েছি? কোথায় পেয়েছি একটু ঝটপট করে ভাইয়াকে কমেন্টে জানাতে হবে। আচ্ছা, দেখি কে কে সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ফারহা মজুমদার সে কিন্তু বলছে যে হচ্ছে সে কুমিল্লা থেকে বিলং করছে। ওকে ফাইন, অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তারপরে হচ্ছে নাজমুল হাসান, সে সঠিক উত্তর দিয়েছে। ইয়াসিন আরফাত আছে, তারপর মোহাম্মদ রিজওয়ান আছে, ইকরামুল ইসলাম আছে আমাদের সাথে, মৃধা আছে আমাদের সাথে, লাবণী সরকার আছে আমাদের সাথে, সাবিহা আছে, মার্জিয়া আছে, মাহবুব আছে, তারপরে মাহানূর আছে আমাদের সাথে আরো আছে লাবণী, আমাদের সাথে আরো আছে বৈশাখী, আমাদের সাথে আছে ফারহা, মাহবুব আছে আমাদের সাথে আরো অনেক বন্ধুরা কিন্তু ইতোমধ্যেই যুক্ত হয়ে গিয়েছে। আমাদের সাথে আফিফা আছে, আমাদের সাথে আরো আছে নিহা, আমাদের সাথে আরো আছে পাল, আমাদের সাথে আছে শাহিন, আমাদের সাথে আছে লিমু, আরো অনেক বন্ধুরা কিন্তু ইতোমধ্যেই যুক্ত হয়ে গিয়েছে এবং সবাই কিন্তু একদম ফাটাফাটি আনসার করতেছে। সবার উত্তর কিন্তু একদমই সঠিক হইতেছে। বাই দ্য ওয়ে, চলো এভাবে সঠিক উত্তর দিতে দিতে আমাদের প্রস্তুতিও কিন্তু হবে একদম শেষ পর্যন্ত 100তে 100, এবং আশা করি আমরা কিন্তু আমাদের একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবো। আমরা এই ইতিহাসের যে ভয়টা আছে সেই ভয়টাকে একদম নির্মূল করতে পারবো, ভয়কে জয় করতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত যে বিজয় সেই বিজয়টাকে কিন্তু আমরা অর্জন করতে পারবো এবং পাশাপাশি আমাদের বাবা মার মুখে আমরা হাসিটাও ফুটাইতে পারবো। তো চলো দেরি না করে আমরা একটু দেখে নেই প্রাচীন পুন্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়। আমরা জানি এই পুন্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ পাওয়া যায় মহাস্থানগড়ে। আচ্ছা, আর এই মহাস্থানগড় কোথায় অবস্থিত? এই মহাস্থানগড় অবস্থিত হচ্ছে বগুড়াতে। মহাস্থানগড় কোথায় অবস্থিত? মহাস্থানগড় অবস্থিত বগুড়াতে। আচ্ছা, ওকে ফাইন, চলো তারপরের প্রশ্নটা আমরা একটু ঝটপট করে দেখে নিব। আচ্ছা, দেখো কত শতক হতে বাংলার জনপদগুলোর নাম জানা যায়? দেখো এই জনপদগুলো তো অনেক আগে ছিল। একটা সময় এই জনপদগুলো সম্পর্কে আমরা জানতাম না। এই ইতিহাস নিয়ে বা প্রত্নতত্ত্ব নিয়ে যখন আমরা গবেষণা শুরু করলাম, আস্তে আস্তে কিন্তু আমরা সেই আমাদের অতীত ইতিহাস সম্পর্কে জানতে শুরু করলাম। আচ্ছা, চলো আমরা একটু দেখে নেই যে কত শতক থেকে বাংলা জনপদগুলোর নাম জানা যায়। আমরা জানি যে চতুর্থ শতক থেকে কিন্তু বাংলার এই জনপদগুলোর নাম জানা যায়। আচ্ছা, ওকে ফাইন, তারপরে প্রশ্নটা চলো আমরা একটু দেখে নেই। সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? আচ্ছা, আমরা জানি যে গৌড় এইটাও কিন্তু একটা জনপদ ছিল। আচ্ছা, এবং এই জনপদটা আমরা কোথায় পেয়েছি, মানে কোথায়, কোন বইয়ে সর্বপ্রথম আমরা এই গৌড় জনপদের কথা পেয়েছিলাম? আমরা জানি পানিনি নামে একজন ভদ্রলোক ছিল, ওনার বইয়ে কিন্তু আমরা সর্বপ্রথম গৌড়ের কথা পেয়েছিলাম। আচ্ছা, সপ্তম শতকে গৌড় রাজ কে ছিল? আমরা জানি সপ্তম শতকে গৌড় রাজ ছিল শশাঙ্ক। আচ্ছা, ওকে, তারপরে কি হয়েছিল চলো দেখি। বর্তমান কুমিল্লার প্রাচীন নাম কোনটা ছিল? আমরা জানি বর্তমান কুমিল্লার প্রাচীন নাম ছিল সমতট, এবং কুমিল্লা এবং বর্তমান নোয়াখালী মিলেই কিন্তু সমতট গঠিত হয়েছিল এবং এটাকে আমরা একটা জনপদ বলি। আচ্ছা, চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? আমরা জানি চন্দ্রদ্বীপের
বর্তমান নাম হচ্ছে বরিশাল। বাই দ্য ওয়ে, এই চন্দ্রদ্বীপ বলতে কিন্তু তোমরা আবার চাঁদপুর দাগায় দিও না। এই যে দেখো, যে যেইটা তোমরা ভুল করতে পারো সেই অপশনটাকে কিন্তু সব সময় প্রথমে রাখা হয়, যাতে করে তুমি সবগুলো অপশন না পড়ে ঠাস ঠাস করে প্রথমটাই দাগায় দাও। এই জন্য আমার অ্যাডভাইস থাকবে ভাইয়া, যখন তোমরা এমসিকিউ সলভ করবা একটা অপশন দেখেই দাগায় দিবা না। ধরো তোমার কাছে চাঁদপুর সঠিক মনে হয়েছে, তুমি ঠাস ঠাস করে দাগায় দিলা যে না, এই ভুল করা যাবে না। তুমি সবগুলো অপশন পড়বা, পড়ে তারপরে উত্তরটা দিবা। বুঝতে পেরেছো? সবাইকে বুঝতে পেরেছো এমসিকিউ? আচ্ছা, এবার বলো তো দেখি কার কার মনে আছে আমরা এমসিকিউটা অ্যাকচুয়ালি কোন মেথডে সলভ করব? বলো তো কোন মেথডে এমসিকিউ আমরা সলভ করব? একটু ঝটপট করে ভাইয়াকে বলো তো দেখি কার কার মনে আছে যে আমরা এমসিকিউ কোন কোন মেথডে সলভ করব। আচ্ছা, ওকে, তোমরা সবাই কমেন্ট করতে থাকো, তোমরা সবাই কমেন্ট করতে থাকো। এখন চলো আমরা তারপরে প্রশ্নটা একটু দেখে নিই। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী গৌড়কে সমৃদ্ধশালী মনে হয় কেন? আচ্ছা, কেন ছিল? সেখানে কি অনেক শিল্প ও কারখানা ছিল, নাকি শিল্প ও কৃষি দ্রব্য ছিল, নাকি নাগরিকদের বিলাসিতা ছিল, নাকি শাসকরা অনেক বেশি বিলাসী ছিল? কোনটা বলো তো? কেউ কি বলতে পারো কিনা? আচ্ছা, আব্দুল আজিজ বলছে আমি ভেবেছি চন্দ্র মানে চাঁদ। হ্যাঁ, চন্দ্র মানে চাঁদ, এইটা নিয়ে কিন্তু কোনো ডিবেট নাই, চন্দ্র মানেই চাঁদ। কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানো? ব্যাপারটা হয়েছে যে যে এখানে চন্দ্রদ্বীপ মানে তখন বরিশালের নামই ছিল চন্দ্রদ্বীপ। এমন না যে বরিশাল থেকে এখন এসে মানে মানে চাঁদপুরের আগের নাম ছিল চন্দ্রদ্বীপ, এখন হচ্ছে চাঁদপুর না, তখন বরিশালের নামই ছিল চন্দ্রদ্বীপ। বুঝতে পেরেছ? ওকে, চলো তারপরে আমরা একটু যাব। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী গৌড়কে সমৃদ্ধশালী কেন মনে হয়? কারণ আমরা জানি এখানে শিল্প ও কৃষি দ্রব্য ছিল। আমরা জানি যে আমাদের এই উপমহাদেশ কিন্তু একসময় একদম ধনধান্যে পুষ্পে ভরাই ছিল, অর্থাৎ আমরা সবাই স্বনির্ভর ছিলাম। আচ্ছা, তারপরে প্রশ্নটা চলো আমরা একটু দেখে নেব। কোন শতকের বিবরণ হতে জানা যায় যে গৌড় অন্য জনপদ থেকে আলাদা? আমরা জানি যে ষষ্ঠ শতক থেকে আমরা জানি যে গৌড় অন্য জনপদ থেকে আলাদা। আগে আমরা এই ষষ্ঠ শতকের আগে মনে করতাম গৌড় অন্য একটা জনপদের অন্তর্ভুক্ত, কিন্তু এই ষষ্ঠ শতক থেকেই আমরা প্রথম জানতে শুরু করি বা বুঝতে শুরু করি যে গৌড় এই জনপদটা একটা আলাদা জনপদ। হ্যাঁ, রাকিবুল বলছে আই এম ফ্রম বগুড়া। রাকিবুল, তাহলে তুমি মহাস্থানগড় সম্পর্কে জানো? রাকিবুল, তুমি কি মহাস্থানগড় গিয়েছো কখনো? তুমি কি সেই প্রত্নতাত্ত্বিক ব্যাপারগুলো দেখেছো? কমেন্টে একটু জানাও তো ভাইয়াকে। আচ্ছা, ওকে, তারপরে চলো আমরা একটু দেখব গৌড়রাজ, কর্ণ সুবর্ণ এগুলোর সাথে সম্পৃক্ততা রয়েছে কার? কমেন্টে একটু জানাও যে গৌড়রাজ এবং কর্ণ সুবর্ণ এগুলোর সাথে কার সম্পৃক্ততা রয়েছে? ঝটপট করে একটু ভাইকে কমেন্টে জানাও দেখি গৌড়রাজ এবং কর্ণ সুবর্ণের সাথে কার সম্পৃক্ততা রয়েছে। আমরা জানি যে গৌড়রাজ এবং কর্ণ সুবর্ণ এগুলোর সাথে সম্পৃক্ততা রয়েছে শশাঙ্কের। কার সম্পৃক্ততা রয়েছে? শশাঙ্কের সম্পৃক্ততা রয়েছে। আচ্ছা, তারপরে চলো আমরা একটু যাই। কোন রাজাদের আমলে গৌড়ের নাম ডাক অনেক বেশি ছিল? অর্থাৎ কোন রাজার আমলে গৌড় জনপদ অনেক ভালো একটা অবস্থানে ছিল? সবাই একটু কমেন্টে এক্ষুনি জানিয়ে দাও দেখি কে কে পারো। আচ্ছা, ওকে, চলো আমরা একটু দেখি। আমরা জানি যে পাল রাজাদের আমলে এই গৌড় সম্প্রদায়ের নাম ডাক অনেক বেশি ছিল। আচ্ছা, এই পাল এদের সম্পর্কে একটু জানতে হবে। এরা প্রায় 400 বছর আমাদের এই জনপদটাকে শাসন করেছিল এবং এই পাল এদের
এদের ধর্ম, এরা হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, এরা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। পরবর্তীতে বৌদ্ধদের পরে পালরা যখন যুদ্ধে হেরে যায়, এরপরে সেনরা ক্ষমতায় আসে। এই সেনরা ছিল হিন্দু ধর্মের। কারা ছিল? হিন্দু ধর্মের। পরবর্তীতে মুসলিমরা ক্ষমতায় এসেছিল। আচ্ছা, তারপরে দেখো পাল বংশের পতন ঘটে কার হাতে? আমরা জানি যে পাল বংশেরও কিন্তু একটা পতন হয়েছিল। সুদীর্ঘ 400 বছর শাসনের পরে কিন্তু তারা সেন বংশের কাছে ধরাশায়ী হয়েছিল। এখন কথা হলো যে কার কাছে? তার নাম কি? তিনি কি অজয় সেন, নাকি বিজয় সেন, লবণ সেন, নাকি বলরাল সেন? কোন সেন? আমরা জানি যে পাল বংশের পতন হয়েছিল বিজয় সেনের হাতে। কোন সেনের হাতে? বিজয় সেনের হাতে। আচ্ছা, চলো তারপরের প্রশ্নটা আমরা একটু দেখে নেই। আচ্ছা, ওকে, আমি দেখি কে কে সঠিক উত্তর দিচ্ছে। এস জে ইভা, সে কিন্তু সঠিক উত্তর দিয়েছে। হামদান সঠিক উত্তর দিয়েছে। রাকিবুল সঠিক উত্তর দিয়েছে। তারপরে হচ্ছে আব্দুল আজিজ কিন্তু সঠিক উত্তর দিয়েছে। তারপরে হচ্ছে মির্জা সঠিক উত্তর দিয়েছে। ফাহমিদা সঠিক উত্তর দিয়েছে। ইয়াসিন আরাফাতও কিন্তু সঠিক উত্তর দিয়েছে। ঐশী মৃধাও সঠিক উত্তর দিয়েছে। ওকে, ফাইন। চলো তার পরবর্তীতে আমরা একটু দেখি যে গুপ্ত যুগের প্রশাসনিক বিভাগ সম্পর্কে কোনটি সঠিক? গুপ্ত যুগের প্রশাসনিক বিভাগ সম্পর্কে কোনটা সঠিক? আচ্ছা, ওকে, ফাইন। এই যে দেখো গুপ্ত সাম্রাজ্য, এই গুপ্ত সাম্রাজ্যটা, এইটা কিন্তু খুবই ট্রিকি একটা কোশ্চেন। খুব ভালো করে যদি এটা না পড়ো তাহলে উত্তরটা কিন্তু বোঝা অনেক কঠিন হবে। আমি তোমাদেরকে একটা ব্যাপার একটু বোঝাই। আমাদের এখন কেমন, আমাদের আগে হচ্ছে ধরো দেশ, তারপরে হচ্ছে বিভাগ, তারপর হচ্ছে আমাদের জেলা, তারপর উপজেলা, তারপর হচ্ছে আমাদের থানা, তারপরে আমাদের গ্রাম। এই যে আমাদের একটা স্ট্রাকচার আছে না দেশের, ঠিক গুপ্ত যুগের প্রশাসনিক বিভাগ সম্পর্কে কোনটা সঠিক? আচ্ছা, চলো আমরা একটু দেখি কোনটা সঠিক। আমরা জানি যে গুপ্ত যুগে প্রশাসনিক বিভাগ সম্পর্কে সঠিক হচ্ছে প্রথমে ভুক্তি, তারপরে বিষয়, তারপরে মণ্ডল, তারপরে বিধি, এবং সব শেষে এসে গ্রাম। আশা করি তোমরা সবাই এই ব্যাপারটা ভালো করে বুঝতে পারছো। এইটা একটু ভালো করে খেয়াল করতে হবে, কেমন? আচ্ছা, চলো তারপর আমরা একটু দেখি গৌড়রাজ শশাঙ্কের রাজধানী কোনটা ছিল? এই যে আমরা জানি যে গৌড় বংশের রাজা শশাঙ্ক, এই শশাঙ্কর রাজধানী কোনটা ছিল? আচ্ছা, শশাঙ্কের নাম যখন আসে তখন এর সাথে একটা ব্যাপার একটু চলে আসে। সেটা কি জানো? সেটা হচ্ছে মৎস্যান্বয়ের যুগ। কিসের যুগ? মৎস্যান্বয়ের যুগ। সে মৎস্যান্বয়ের যুগটা কি? মৎস্যান্বয়ের যুগটা হচ্ছে এই শশাঙ্কর মৃত্যুর পরে তখন এই জনপদে আর তেমন কোনো ভালো শাসক আসে নাই। তখন মৎস্যান্বয়ের যুগ কি? যে তোমাদের মাছদের যে রাজত্ব আছে, সেখানে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, তাই না? ঠিক একইভাবে এখানে সবসময় অন্যায় অবিচার চলতো, যার মুল্লুক তার, এই প্রথা এখানে বিরাজ করছিল। এই জন্যই বলা হতো মৎস্যান্বয়ের যুগ। অর্থাৎ যার একটু শক্তি ছিল সে গরিব মানুষদেরকে বা যারা একটু দুর্বল ছিল তাদেরকে কি করত? তাদেরকে সবসময় তাদের প্রতি অন্যায় অবিচার করত। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো তাহলে আমরা একটু দেখি যে গৌড়রাজ শশাঙ্ক তার রাজধানী কোনটা ছিল? তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। আচ্ছা, ওকে, তারপরে চলো আমরা একটু দেখে নেই তারপর কোন কোশ্চেনটা আমাদের আছে। এরপরে আছে দান সাগর। এই বইটি কে লিখেছেন? সবাই একটু ঝটপট করে বলো তো। দেখো, এই ইতিহাসের যে কোশ্চেনগুলো আসে এর মধ্যে
একটা বইয়ের নাম অন্তত আসে সবসময় কোশ্চেনে। তোমরা দেখবা যে একটা বইয়ের নাম সবসময় আসতেছে, অর্থাৎ মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন হয় যে ওই বইটা কে লিখছে, এই বইটা কে লিখেছে। বুঝতে পেরেছ? প্রায়শই কোশ্চেনে দেখা যায় যে এই কোশ্চেনটা আসে, ওই কোশ্চেনটা আসে। আচ্ছা, আব্দুল আজিজ একটা সুন্দর কথা বলেছে যে ভাইয়ার ক্লাসটা করে বুঝতে পারলাম যে বই পড়তে হবে। ইয়েস, এক্স্যাক্টলি। আব্দুল আজিজ যে কত দামি একটা কথা বলছে, কত গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, এইটা তোমরা যদি পরীক্ষা ফেস না করো তাহলে বুঝবা না। বিশ্বাস করো, গাইড পড়ে কোনোদিনই এমসিকিউতে ভালো করা সম্ভব না। এমসিকিউতে যদি তোমরা ভালো করতে চাও তাহলে ইতিহাস বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা সেন্টেন্স ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। বিগত বছরের প্রশ্ন সলভ করে দেখতে হবে কোন অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্নগুলো বেশি আসে, সেইগুলো আরো বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই তোমাদেরকে টেক্সট বুক খুব ভালো করে পড়তে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো আমরা একটু দেখি দান সাগর বইটির লেখক কে। আমরা জানি যে দান সাগর এই বইটির লেখক হচ্ছে বলরাল সেন। কে? এই বইটির লেখক হচ্ছে বলরাল সেন। আচ্ছা, ওকে, চলো তারপরে প্রশ্নটা আমরা একটু দেখে নেই। এরপরে প্রশ্ন হচ্ছে, গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কখন? গ্রিক বীর আলেকজান্ডার কখন ভারতে আক্রমণ করেছিল? দেখি কার কার মনে আছে। এই আলেকজান্ডার সম্পর্কিত যখনই প্রশ্ন আসে আমার একটা গল্প খুব করে কিন্তু মনে পড়ে। তোমরা হয়তোবা অনেকেই সেই গল্পটা পড়েছো, অনেক হয়তোবা জানো। এই আলেকজান্ডার যখন বিভিন্ন দেশে আক্রমণ করছিল, আলেকজান্ডারের একটা বিখ্যাত উক্তি আছে, সে উক্তিটাও তোমরা নিশ্চয় সবাই জানো। সেটা হচ্ছে ভিনি ভিডি ভিসি। ভিনি ভিডি ভিসি এর মানে হচ্ছে আসলাম, দেখলাম এবং জয় করলাম। অর্থাৎ এই আলেকজান্ডার যেখানে যাইতো, বিশ্বের যেখানে যাইতো, সেই জনপদটা বা সেই দেশটাকে জয় করে নিত। ঠিক একইভাবে সে কিন্তু একদিন দেশ জয় করতে 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 আমাদের ভারতীয় উপমহাদেশে এসে পৌঁছায়। তো ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ রাজাই তারা একদম বিনা যুদ্ধেই আলেকজান্ডারের কাছে আত্মসমর্পণ করে। কিন্তু একটা ছোট্ট একটা রাজ্যে খুবই ছোট্ট একজন রাজা ছিলেন, তিনি কিন্তু আত্মসমর্পণ করলেন না। তিনি তার যেইটুকু সৈন্য ছিল, যেইটুকু অস্ত্রশস্ত্র ছিল, সেটা দিয়েই একটা প্রতিরোধ গড়ে তুলল। কিন্তু আলেকজান্ডারের এক বিশাল সৈন্যবাহিনীর সামনে তারা টিকতে পারল না, হেরে গেল। তখন আলেকজান্ডারের মাথায় প্রশ্ন আসলো যে এত এত দেশ, এত এত বড় বড় রাজারাও আমার সামনে অনায়াসে আত্মসমর্পণ করলো, এই ছোট দেশের কোন সেই রাজা যে আমাকে দেখে ভয় পাইল না, আমাকে দেখে সে আত্মসমর্পণ করলো না? তখন বলল, আচ্ছা ঠিক আছে, যে রাজাকে তোমরা ধরছো ওকে আমার সামনে নিয়ে আসো। তখন আলেকজান্ডার খুব ভাবসাব নিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, আমি তোমার মানে ওই রাজাকে জিজ্ঞাসা করছে, মানে ছোট দেশের রাজাকে জিজ্ঞাসা করছে যে বলো তো যে তোমার কি মনে হয় যে আমি তোমার সাথে কেমন ব্যবহার করব? তখন সেই ছোট রাজাটা কি উত্তর দিয়েছিল জানো? উত্তর দিয়েছিল যে লাইক এ কিং। অর্থাৎ আপনি একজন রাজা এবং আমার সাথে আপনি একজন রাজার মতোই ব্যবহার করবেন।
এই কথাটা আলেকজান্ডারের খুব ভালো লেগেছিল এবং পরবর্তীতে আলেকজান্ডার কিন্তু যাওয়ার সময় সেই দেশটা তাকে ফিরিয়ে দিয়ে গিয়েছিল। আচ্ছা, ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। সো আমরা কিন্তু আমাদের ঠিক এই ছোট রাজার মতোই আমাদেরকে কিন্তু আশাহত হওয়া যাবে না, আমাদেরকে সব সময় স্বপ্ন দেখে যাইতে হবে, আমাদেরকে সব সময় স্বপ্নের পিছে তাড়া করতে হবে এবং নিজের যতটুকু আছে সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে, দেখবা আল্লাহ তোমাদেরকে সফলতা দিবেনই দিবেন। আচ্ছা, চলো আমরা এখানে উত্তরটা একটু দেখে নেব। এখানে উত্তর হচ্ছে আলেকজান্ডার আক্রমণ করেছিল কত সালে? তিনি হচ্ছে 327 থেকে 326 খ্রিস্টপূর্ব অব্দে, মনে রাখবা 327 থেকে 326 খ্রিস্টপূর্ব অব্দে। আচ্ছা, এই আলেকজান্ডার, তাহলে তোমরা এখান থেকে জানতেই পারছো যে আলেকজান্ডার তিনি গ্রিকের রাজা ছিল, গ্রিকের বীর ছিল। অর্থাৎ এই আলেকজান্ডারের বাড়ি কই ছিল? যদি প্রশ্ন আসে আলেকজান্ডারের বাড়ি কোথায়, কি বলবা? আলেকজান্ডারের বাড়ি ছিল হচ্ছে এই তোমার গ্রিকে। চলো তারপর প্রশ্নটা আমাদেরকে একটু দেখতে হবে। ধর্মপাল কোথায় একটি বৌদ্ধ বিহার বা মঠ নির্মাণ করেন? ঝটপট করে ভাইকে একটু জানাও তো যে ধর্মপাল কোথায় মঠ নির্মাণ করেছিল? তোমরা কিন্তু ইতিমধ্যে সবাই জানো যে ধর্মপাল ভাগলপুরের 24 মাইল পূর্বে, ভাগলপুরের 24 মাইল পূর্বে কি করেছিল? একটি বৌদ্ধ বিহার বা মঠ নির্মাণ করেছিল। আচ্ছা, পাল বংশের সর্বশেষ সফল রাজা কে ছিল বা সফল শাসক কে ছিল? আমরা জানি পাল বংশের সর্বশেষ সফল রাজা ছিল রামপাল। আর এই পাল বংশের সর্বপ্রথম রাজা কে ছিল জানো? তোমরা এই নামটার সাথে কিন্তু সবাই ফ্যামিলিয়ার। দেখে আমাকে একটু বলো তো যে পাল বংশের প্রথম রাজা কে ছিল? পাল বংশের সর্বশেষ রাজা তো রামপাল, তাই না? প্রথম রাজা ছিল গোপাল। তোমরা গোপাল ভাঁড় দেখো না? তোমরা গোপাল ভাঁড় দেখো না? সেই গোপাল ভাঁড়, সেই গোপাল না, মানে এই রাজারও নাম ছিল, পাল বংশের প্রথম যে রাজা তার নাম ছিল গোপাল। তার হাত ধরেই কিন্তু এই পাল বংশ সমৃদ্ধি লাভ করেছিল। আচ্ছা, ওকে, চলো তারপর আমরা একটু দেখি দেব বংশের কতজন রাজার নাম পাওয়া যায়। আমরা জানি ইতিহাস কিন্তু কখনোই থেমে থাকে না, ইতিহাস কিন্তু সব সময় অনুসন্ধান করতেই থাকে। যেমন তোমরা জানো ইতিহাস শব্দটি কোত্থেকে এসেছে? হিস্টোরিয়া নামে একটা শব্দ থেকে এসেছে। আর সেই হিস্টোরিয়া শব্দের অর্থ কি? সত্যানুসন্ধান, অর্থাৎ সত্যকে অনুসন্ধান করা। ওকে, ঠিক আছে। তাহলে এই দেব বংশের সেই সত্যানুসন্ধান করতে করতে আমরা পেয়েছিলাম যে আমাদের দেব বংশের মোট 4 জন রাজার নাম পাওয়া যায়। কয়জন রাজার নাম পাওয়া যায় ভাইয়া? 4 জন রাজার নাম পাওয়া যায়। আচ্ছা, তারপরে কি হয় চলো আমরা একটু দেখি। আচ্ছা, ত্রৈলোক্যচন্দ্রের উপাধি কি ছিল? দেখো নামটা খুব ভালো করে পড়তে হবে। ত্রৈলোক্যচন্দ্রের উপাধি কি ছিল? আমরা জানি এই ত্রৈলোক্যচরের উপাধি ছিল মহারাজাধিরাজ। কি ছিল? মহারাজাধিরাজ। উপাধি কি ছিল? মহারাজাধিরাজ। ওকে, ঠিক আছে। আমি একটু দেখে নেই, একদম শেষ মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি, আমাদের খুব বেশি কোশ্চেন আরো নাই। এরপরেও তোমরা কিন্তু ধৈর্য ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসগুলো করছো এবং অনেকেই কিন্তু সঠিক উত্তর দিচ্ছ। যেমন এসকে সিয়াম খন্দকার আছো আমাদের সাথে, সাবিহা আছো আমাদের সাথে, মির্জা আক্তার সঠিক উত্তর দিয়েছো, রাকিবুল তুমিও সঠিক উত্তর দিয়েছো, প্রণয় সঠিক উত্তর দিয়েছো, আজিজুর রহমান আসিফ আছে আমাদের সাথে সঠিক উত্তর দিয়েছো, নাজমুস সাকিব তুমিও সঠিক উত্তর দিয়েছো, ফাহমিদা সরকার তুমিও কিন্তু একদমই সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথে আরো আছে নিয়াজ মোর্শেদ, আমাদের সাথে আছে মার্জিয়া আক্তার, আমাদের সাথে আছে আপন আহমেদ, আমাদের সাথে আছে আব্দুল আজিজ। সবাই কিন্তু একদম সঠিক উত্তরগুলোই দিয়েছে। ওকে ফাইন, চলো তারপরের প্রশ্নগুলোতে আমরা একটু চলে যাই। তারপর প্রশ্ন হচ্ছে কত শতকে বাংলায় সেন বংশের শাসন প্রতিষ্ঠিত হয়? কত শতকে বাংলায় সেন বংশের শাসন প্রতিষ্ঠিত হয়? আমি কিন্তু একটু আগেই তোমাদেরকে বলেছি যে এখানে কারা ছিল? প্রথমে ছিল হচ্ছে পালরা ছিল। কারা ছিল? পাল। আচ্ছা, এই পালের পরে কারা আসছে? সেন। পালের পরে কারা আসছে? সেন। আচ্ছা, ওকে। তাহলে কত সালে
এই সেনদের শাসন প্রতিষ্ঠা হয়, আমরা জানি সেটা হচ্ছে দ্বাদশ। দেখো নবম, দশম, একাদশ। একাদশ মানে কি তোমরা সবাই জানো 11, এবং দ্বাদশ মানে কি? দ্বাদশ মানে হচ্ছে 12, তাই না বলো? আচ্ছা, ওকে। তারপরে কি আছে চলো আমরা একটু দেখে নেই। এরপরে আছে যে বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? আমরা জানি এই বাংলায় সেন বংশের প্রতিষ্ঠা কে ছিল? সামন্ত সেন। একটু আগে কিন্তু আমি বলেছিলাম যে এই যে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল গোপাল, তাই না? গোপাল। আচ্ছা, আর এই সেন বংশের প্রতিষ্ঠা কে ছিল? সামন্ত সেন। কে ছিল? সামন্ত সেন। খুব ভালো করে একটু মনে রাখবা এই দুইটা জিনিস। দেখো কোন একটা বংশ সম্পর্কে তুমি যখন পড়বা তখন তুমি কি করবা? সেই বংশের প্রথম রাজা যে, অর্থাৎ প্রতিষ্ঠাতা যে, তার নাম পড়বা। সর্বশ্রেষ্ঠ রাজা যে, তার নাম পড়বা। শেষ রাজা যে, তার নামটা পড়বা, এবং সময়কালটা একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা, তারপরে চলো আমরা একটু যাই। দানসাগর ও অদ্ভুত সাগর এই দুইটা গ্রন্থের লেখক কে? আমরা জানি দানসাগর এবং অদ্ভুত সাগর এই দুইটা গ্রন্থের লেখক হচ্ছে বলরাল সেন। দুইটাই কিন্তু বলরাল সেন লিখেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই বলরাল সেনের বানানটা কিন্তু তোমরা খুব ভালো করে লিখতে হবে। আমি অনেককেই দেখলাম কমেন্টে দুইভাবে বলরাল লেখে, কেউ লেখে বল্লাল, আবার কেউ লেখে বল আবার লাল। বেশিরভাগ কিন্তু এই ভুলটা তোমরা করেছো, কিন্তু এই দুইটা বানানে কিন্তু ভুল, এইভাবে কিন্তু লেখা যাবে না। তুমি যখন সৃজনশীলে বানান ভুল করবা তাহলে তোমার নাম্বার পাওয়ার পসিবিলিটি কিন্তু কিছুটা হইলেও কমে যাবে, তাই না? সো আমরা কিন্তু খুব ভালো করে বানানটার ব্যাপারে একটু সতর্ক থাকবো। চলো তারপরে প্রশ্নটা আমরা একটু দেখে নিব, সেটা হচ্ছে, আচ্ছা আমাদের প্রশ্ন আপাতত আজকের মতো এই কয়টাই আমাদের এখানে। আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সবগুলো ব্যাপার নিয়ে আলাপ করব। এখন একদম শেষ মুহূর্তে আমি তোমাদের কিছু প্রশ্ন উত্তর নিব। যেমন আমি যদি দেখি তোমরা বেশ কিছু প্রশ্ন করেছো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করেছো। সেই প্রশ্নগুলোর উত্তর আমার মনে হয় দেওয়া উচিত তোমাদেরকে। যেমন তোমরা একজন ভাইকে প্রশ্ন করেছো, ভাইয়া ইতিহাস, তোমরা আমার কাছে অনেকে জানতে চাইছো যে ভাইয়া ইতিহাস কিভাবে পড়লে ভালো নাম্বার পাবো। দেখো ভাইয়া, ইতিহাসে যদি তুমি ভালো নাম্বার পাইতে চাও, সর্বপ্রথম তোমাকে পুরো বইটা খুব ভালো করে পড়তে হবে। একদম পুরো বইয়ের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, এমন কোনো লাইন নাই যেটা বাদ দেওয়া যাবে। অর্থাৎ তোমাকে পুরোটা বই শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে, ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত, যখন তুমি পড়বা, যেই লাইনটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে, যেই লাইনটা তোমাদের কাছে মনে হবে যে এটা পরীক্ষায় আসতে পারে, সেই লাইনটা একটা হাইলাইটার দিয়ে দাগায় রাখবা। এবং তোমরা যেটা করবা সেটা হচ্ছে, এই যে তোমরা যে বইটা রিডিং পড়বা, এই বইটা যে তোমরা রিডিং পড়বা, রিডিং পড়ার আগে অবশ্যই বিগত 5-6 বছরের প্রশ্ন নিজে একটু সলভ করবা। তাহলেই তুমি বুঝতে পারবা যে কোন ধরনের প্রশ্ন আসে, তাহলেই তুমি বুঝতে পারবা যে কি ধরনের প্রশ্ন আসে, কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে, কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে কম। সো এই সবগুলা ব্যাপার নিয়ে কিন্তু তোমরা আলাপ আলোচনা করতে পারো। আচ্ছা, ওকে, ফাইন। ইসরাত জাহান ইতিমধ্যেই বলছে ভাইয়া আমি পুরো বইটা একবার পড়ে ফেলেছি। আচ্ছা, তারপরে মোসাম্মদ নীলা বলছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ নাম্বার পেয়েছি ক্লাসের ভিতরে। মোসাম্মদ নীলা, সর্বোচ্চ নাম্বার সেটা কত পেয়েছিল আমাকে একটু জানাও তো। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু তোমরা জানাও,
অনেকে যেমন তানভীর বলছে ভাই নেক্সট ক্লাস কবে, তোমরা আমাদের রুটিনটা একটু দেখে নিবা, তোমরা আমাদের রুটিনটা একটু দেখে নিবা, এই রুটিনে কিন্তু সব কিছু দেওয়া আছে। আচ্ছা তানভীর আশা করি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা তারপর হচ্ছে KDT বলছে ভাইয়া সাজেশন দেন টেস্ট পরীক্ষার, কোনো সমস্যা নাই, টেস্ট পরীক্ষায় তোমাদেরকে সাজেশন দেওয়া হবে, কোন কোন জায়গায় পড়তে হবে, কোন কোন জায়গায় কম পড়লেও হবে, কি করতে হবে না করতে হবে, ডিটেলস সব কিছু ভাইয়া তোমাদেরকে বলে দেবো, কোনো টেনশন নাই। ফাহমিদা সরকার বলছে ভাইয়া অনেকবার পড়েছি বই, তাহলে তো তোমার কাছে বইটা একদম নখদর্পণে চলে আসার কথা। টয়া বলছে ভাইয়া তোমার বাসা কোথায়, আমার বাসা ভাইয়া মিরপুরে। আরিফুর আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা বাই দ্য ওয়ে তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে ভাইকে কিন্তু তোমরা জানিয়ে দিতে পারো, এবং পাশাপাশি জানিয়ে দিতে পারো যে আজকের ক্লাসটা তোমাদের সবার কেমন লেগেছে। আচ্ছা ওকে ফাইন। তারপরে আমাদের সাথে আচ্ছা আয়ুষ বলছে রুটিন কোথায় পাবো, আমাদের যে গ্রুপ আছে এসএসসি 26, সেই এসএসসি 26-এর গ্রুপে কিন্তু তোমরা সেই রুটিনটা পেয়ে যাবে। আচ্ছা ওকে। তারপরে হচ্ছে রাকিবুল, হ্যাঁ সে বলছে সে বগুড়া গিয়েছিল, গুড। আচ্ছা তারপরে আমাদের সাথে আরও আছে তানভীর, কোথায় পাবো রুটিন। আচ্ছা সবাই বলছে ভাই কোথায় রুটিন পাবো, রুটিন তোমরা আমাদের এসএসসি 26 নামে যে গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা কিন্তু পেয়ে যাবা। ফয়সাল বলছে হাসিব ভাইয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম। বাই দ্য ওয়ে আবারও কিন্তু তোমাদের সাথে দেখা হবে, সো তোমরা খুব ভালো করে পড়বা। প্রণয় বলছে ভাই আপনার ক্লাসটা আজকে খুবই ভালো লাগলো, খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন সলভ করলাম। আচ্ছা তারপরে আমাদের সাথে আছে শাহিন বলছে সিকিউ কবে হবে, হ্যাঁ তোমাদেরকে সব কিছুই সলভ করে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা ওকে ফাইন। আরও অনেকে কিন্তু ইতোমধ্যে আমাদের সাথে আছে, সবাই কিন্তু উত্তর দিচ্ছে, সবাই বলছে ভাইয়া ক্লাসটা খুবই ভালো লেগেছে। অনেকে বলছে ভাইয়া গ্রুপে কিভাবে যুক্ত হব, তোমরা সবাই কিন্তু আমাদের যে গ্রুপ আছে, তোমরা এসএসসি 2026 লিখলেই কিন্তু আমাদের গ্রুপটা তোমরা পেয়ে যাবা, সেই গ্রুপে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারবা, এবং সেই গ্রুপে যুক্ত হইলেই কিন্তু আমাদের সবগুলো ক্লাস, আমাদের রুটিন, আমাদের যে কোনো অ্যানাউন্সমেন্ট সব কিছু কিন্তু তোমরা একদম সঠিকভাবে পেয়ে যাবা। ওকে ঠিক আছে, চলো তাহলে আমাদের কথা আমরা আজকের মতো এখানেই শেষ করি। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যে কোনো সমস্যায় তোমরা আমাদের গ্রুপে জানাতে পারো, তোমাদের সবগুলো সমস্যা ভাইয়া নিজে সলভ করার চেষ্টা করব। তোমাদের টেস্ট পরীক্ষার আগে, তোমাদের ফাইনাল পরীক্ষার আগে তোমাদেরকে একদম হট অ্যান্ড শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা খুব আমাদের এসএসসি 25 যেভাবে একদম ফাটায় একটা রেজাল্ট করছে, তোমরাও যেন দারুণ একটা রেজাল্ট করতে পারো, সেই আশা আমি তোমাদের কাছে রাখতেই পারছি। সো আজকের মতো এখানেই আমরা শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আসসালামু আলাইকুম।